হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 1999 সালের একটি হলিউড মুভি ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট। এই গল্পটা শুরু হয় সাল 1962, যেখানে ডক্টর কেলভিনকে দেখানো হয়, যিনি একজন বৈজ্ঞানিক। সেই সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। গোটা আমেরিকায় গুজব ছিল যে রাশিয়া যে কোনো সময় তাদের উপর পরমাণু বোমা ফেলতে পারে। সেই জন্য ডক্টর কেলভিন নিজেদের ব্যাকইয়ার্ডে পরমাণু বোমার থেকে বাঁচার জন্য পুরোপুরি সুরক্ষিত একটা আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছিল। একদিন ডক্টর কেলভিনের বাড়ি পার্টিতে তারা টিভিতে নিউজে দেখে আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়াকে বলে, আমরা তোমাদের পরমাণু বোমে ভয় পাই না আর আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। ডক্টর কেলভিনের মনে হয় এইবার পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। পার্টির শেষে ডক্টর কেলভিন ব্যাকইয়ার্ডে যায় সেই বাংকারের ভেতরে তার ওয়াইফকে নিয়ে, যে প্রেগনেন্ট ছিল। ঠিক সেই সময় আকাশে একটা ফাইটার প্লেনকে দেখানো হয়, যার ইঞ্জিনের সমস্যার জন্য পাইলট প্লেন থেকে বেরিয়ে যায় আর প্লেনটা সোজা ডক্টর কেলভিনের বাড়ির উপর পড়ে এবং সেই বিস্ফোরণে তাদের মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই জন্য সে ওই বাংকারের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়। আর একবারই দরজা বন্ধ হওয়ার মানে এটা 35 বছর পর খুলবে, কারণ যখনই পারমাণবিক যুদ্ধ হয় তার রেডিয়েশন শেষ হতে কমপক্ষে 35 বছর সময় লাগে। এর মানে তারা দুজনে সেখানে বন্দি আর 35 বছরের আগে তারা বাইরে বেরোতে পারবে না। অন্যদিকে তাদের প্রতিবেশীরা মনে করে তারা দুজনে ওই প্লেন দুর্ঘটনায় মারা গেছে, সেই জন্য তাদের বাড়িটাও সেভাবেই রেখে দেওয়া হয়। তো এরপর আন্ডারগ্রাউন্ড বাংকারে দেখানো হয় ডক্টর কেলভিন ও তার ওয়াইফকে। যেহেতু কেলভিন একজন বৈজ্ঞানিক, তাই সে সেখানে 35 বছরের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা করে রেখেছিল। এর মানে এরা 35 বছর সেখানে সারভাইভ করতে পারবে। কয়েক মাস পর সেই বাংকারেই তাদের ছেলের জন্ম হয়। তারা দুজনেই অনেক খুশি ছিল, কারণ তারা ভাবে তাদের ছেলেই এখন মানব প্রজাতিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মনে হয় পরমাণু বোমের কারণে উপরে মনুষ্যজাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এরা আসল সত্যিটা জানেই না। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ছেলে অ্যাডাম বড় হতে থাকে। বাংকারের ভেতরে খাবার জন্য তারা ফসল ফলিয়েছে। এখানে একটা বড় ফিশ ট্যাঙ্ক আছে, যেখানে তারা মাছ চাষ করে। তারা তাদের ছেলেকে সমস্ত রকমের শিক্ষা দেয়, তাকে ডান্স শেখানো হয় এবং তাকে বক্সিংও শেখানো হয়, যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। তো এখানে এরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। অন্যদিকে এদের বাংকারের উপরে দেখানো হয় যেখানে এদের বাড়ি ছিল, সেখানে এখন একটা বার তৈরি হয়েছে। এভাবেই ধীরে ধীরে 33 বছর কেটে যায়, আর মাত্র 2 বছর পরেই এরা সেখান থেকে বেরোতে পারবে, যেটা এদের কাছে অনেক আনন্দের বিষয়। এবং ওই 2 বছরও দেখতে দেখতে কেটে যায়, আর সেই দিনটা চলে আসে বাংকারের দরজা অটোমেটিক খুলে যায়, কারণ এটা টাইম লক ছিল। তখন কেলভিন বলে, রাতে আমি বাইরে বেরিয়ে দেখব বাইরের অবস্থা কী রকম। রাতে সে হলুদ রঙের স্যুট পরে রেডিয়েশন থেকে বাঁচার জন্য সে লিফটে করে ওপরে আসে। তখন মাটি কেঁপে ওঠে। সেখানে একজন হোমলেস মানুষ থাকে, যার মনে হয় ভূমিকম্প হচ্ছে। যখন সে কেলভিনকে হলুদ রঙের ড্রেসে দেখে, সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর কেলভিন দেখে তার বাড়ির জায়গায় একটা বার তৈরি হয়েছে। সে বাইরে বেরিয়ে দেখে সেখানকার অবস্থা পুরোই পাল্টে গেছে, কারণ এটা তার সময়ের থেকে 35 বছর পরের অবস্থা। এখানে দারিদ্রতা আর ক্রাইম অনেক বেশি, যা দেখে সে ভাবে সমস্ত মানুষ হয়তো মিউটেন্ট হয়ে গেছে। সেই জন্য সে বাংকারে ফিরে আসে ও নিজের ফ্যামিলিকে বলে, বাইরের জগৎ অনেক পাল্টে গেছে, ওটা এখন আর সুরক্ষিত নয়, সেখানে ক্রাইম অনেক বেড়ে গেছে, সেজন্য আমাদের এখানেই থাকতে হবে। এটা শুনে তার ওয়াইফ খুবই উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে গত 35 বছর ধরে এখানে বন্দি আর সে এখানে আর থাকতে চায় না। কিন্তু কেলভিন তাকে অনেক বুঝিয়ে শান্ত করে। ধীরে ধীরে তাদের সামগ্রী শেষ হয়ে যাচ্ছে। হঠাৎই কেলভিনের শরীর খারাপ হয়ে যায়, সেজন্য কেলভিনের ছেলে অ্যাডামকে এখন উপরে যেতেই হবে। অ্যাডামের মা তাকে বলে, উপরে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে এসো। যখন কেলভিন এই কথাটা জানতে পারে, তখন সে তার ছেলেকে বলে, বাইরে একটা অ্যাডাল্ট বুক স্টোর আছে, যেখানে তুমি ভুলেও যাবে না, কারণ সেখানে রেডিয়েশন অত্যাধিক। যদিও সে ইচ্ছা করেই এটা বলে, যাতে তার ছেলে ওই দোকানে না যায়। যখন অ্যাডাম বাইরে আসে, সেখানে আবারও সেই হোমলেস লোকটা ছিল, আর এবারও সে অ্যাডামকে দেখে অজ্ঞান হয়ে যায়।
এরপর অ্যাডাম প্রথমবার বাংকারের বাইরের জগৎ দেখে। জীবনে প্রথমবার সে নীল আকাশ দেখে আর এখানকার সবকিছুই তার অনেক ভালো লাগে। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য দোকান খুঁজতে থাকে আর তখনই সে অ্যাডাল্ট বুক স্টোরের কাছে পৌঁছে যায়। সে চেঁচিয়ে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় কারণ তার বাবা বলেছিল সেখানে রেডিয়েশন সব থেকে বেশি। এরপর অ্যাডাম বাসে চেপে সুপার মার্কেটের দিকে যেতে থাকে। বাসে সে পুরনো সময়ের কথাই বলতে থাকে যেটা কেউই বুঝতে পারে না। মার্কেটে পৌঁছে সে যখন জিনিসপত্র নিচ্ছিল সেখানকার একজন সেলসম্যান তাকে বলে, আপনার যদি জিনিসপত্র বেশি হয়ে থাকে তাহলে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এবার অ্যাডাম বাসে চেপে পড়ে কিন্তু বাড়ি ফেরার রাস্তা তার মনে নেই আর সে এখন এত বড় শহরে হারিয়ে গেছে। এখন সে চারিদিকে ঘুরে ঘুরে ওই বারটাকে খুঁজতে থাকে যার নিচে ওর বাংকার আছে। ওর টাকাও শেষ হয়ে যায়। তার বাবার অনেক পুরনো কিছু বেসবল কার্ড তার কাছে ছিল। সে সেগুলোকে বিক্রি করতে একটা দোকানে যায়। দোকানদার বলে তার সমস্ত কার্ডের মূল্য মাত্র $500। তখন সেখানে দোকানদারের অ্যাসিস্ট্যান্ট ইভা চলে আসে। সে অ্যাডামকে বলে তোমার একটা কার্ডের দাম $6000। দোকানদার তোমাকে ঠকাচ্ছে। এই বলে সে অ্যাডামের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাডামের ইভাকে অনেক পছন্দ হয় কারণ সে তাকে সাহায্য করেছে। এরপর অ্যাডাম তাকে বলে আমাকে একটা হোটেল পর্যন্ত ছেড়ে দিতে। তার বদলে সে তাকে 2টো কার্ড দিতে চায়। ইভা তাকে হোটেলে ড্রপ করে। অ্যাডাম তাকে 2টো কার্ড দেয় আর সে চলে যায়। পরের দিন ইভা আবার তার কাছে আসে এবং তার মনে হয় অ্যাডামের থেকে কার্ড নেওয়া তার উচিত হয়নি, তো সে কার্ড ফেরত দিয়ে দেয়। তখন অ্যাডাম ইভাকে বলে তুমি কি আমাকে শপিংয়ে হেল্প করবে? আমাকে অনেক জিনিস নিতে হবে। আসলে তার 2 বছরের খাদ্য সামগ্রী লাগবে যাতে সে 2 বছরের জন্য বাংকার থেকে না বেরোতে পারে। অ্যাডাম বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে তোমাকে পার উইক $1000 করে দেব। ইভা তাতে রাজি হয় আর ওরা দুজনে কাজ শুরু করে দেয়। এখানে অ্যাডাম ইভাকে বলে তার বিয়ের জন্য একজন মেয়ে চাই। এখানে অ্যাডামকে দেখে এবার অ্যাবনর্মাল মনে হয় কারণ সেই বিস্ফোরণের আতঙ্কের বড় প্রভাব পড়েছে তাদের মস্তিষ্কে। এরপর ইভা অ্যাডামকে তার এক বন্ধুর সঙ্গে আলাপ করায়। এরা অ্যাডামকে অনেক নতুন জিনিস শেখায়। অ্যাডাম প্রথমবার সমুদ্র দেখে, প্রথমবার লাইভ বেসবল ম্যাচ দেখে, জীবনে প্রথমবার সে বৃষ্টি দেখে। যদিও সেখানে এভা ছাতা নিয়ে আসে তবে সে বৃষ্টিকে আনন্দের সঙ্গে উপভোগ করে। যেহেতু এভা তাকে অনেক হেল্প করেছে তাই অ্যাডাম তাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ জানায়। সে তাকে অনেক চেপে জড়িয়ে ধরে। আসলে তার এডুকেশন খুবই ভালো ছিল কিন্তু বাইরের লোকেদের সঙ্গে ফিজিক্যাল বিহেভিয়ারে সে অভ্যস্ত নয়। এরপর ইভা আর তার বন্ধু তাকে নাইট ক্লাবে নিয়ে যায় যাতে সে তার জন্য কোনো মেয়ে পছন্দ করে। যেহেতু অ্যাডামের পার্সোনালিটি খুবই অ্যাট্রাকটিভ তাই সেখানে একজন ফ্রেঞ্চ মেয়ে তার সঙ্গে কথা বলতে আসে। অ্যাডাম যখন তার সঙ্গে কথা বলছিল সেটা দেখে ইভার ভালো লাগে না আর সে অ্যাডামকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেখানে মিউজিক বাজে আর অ্যাডাম ডান্স করা শুরু করে কারণ বাংকারের ভেতরে তার মা তাকে ডান্স শিখিয়েছিল। সেখানে তার ডান্স দেখে সবাই খুবই প্রশংসা করে। এখানে অনেক মেয়ের সঙ্গে তার আলাপ হয়। সেখানে অ্যাডামের সঙ্গে একজনের হঠাৎই লড়াই হয়ে যায় কিন্তু অ্যাডাম তাকে অনেক পাঞ্চ মারে কারণ সে ছোটবেলা থেকেই বক্সিং শিখেছে। এরপর ইভা তার বন্ধু বাড়ি ফিরে আসে কিন্তু অ্যাডাম পার্টিতেই ছিল। এভার খুব টেনশন হয়। কিছুক্ষণ পর অ্যাডাম ফিরে আসে। সে এভাকে বলে তার কোনো মেয়েকেই পছন্দ হয়নি এবং তারা দুজনকে নিজেদের ভালোবাসার কথা বলে। তখন অ্যাডাম তাকে নিজের জীবনের সমস্ত ঘটনা বলে। এসব কথা শোনার পর এভার মনে হয় তার মানসিক অবস্থা ঠিক নেই। এরপর অ্যাডাম সেখান থেকে চলে যায় কিন্তু পরদিন সে এভার কাছে আসে। সে দেখে এভা একজন সাইকিয়াট্রিস্টকে এনেছে তার চিকিৎসার জন্য, কিন্তু অ্যাডাম ভয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এভাকে বলে হোটেল থেকে আমার জিনিসগুলো পিক করে নিতে। এরপর ইভা আর তার বন্ধু সেই হোটেল রুমে যায় আর দেখে তার সমস্ত জিনিস 1960 সালে। তারা বুঝতে পারে অ্যাডাম তাদের সত্যি কথাই বলেছিল। তারা সেখানে IBM কোম্পানির কিছু শেয়ার পায় যেটা তার বাবা কিনেছিল। অন্যদিকে অ্যাডাম বাংকারে পৌঁছায় পুরো 14 দিন পরে। তার বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়। অ্যাডাম অনেক খাদ্য সামগ্রী এনেছিল যেটা নামাতে সেই হোমলেস লোকেরাই তাকে সাহায্য করে। অন্যদিকে এভা তার বন্ধুর সঙ্গে অ্যাডামকে খুঁজতে থাকে আর অবশেষে সে তাকে খুঁজে পায়। সে অ্যাডামকে জড়িয়ে ধরে। এরপর অ্যাডাম এভাকে বাংকারে নিয়ে যায় তার মা বাবার সঙ্গে দেখা করানোর জন্য।
এরপর ডক্টর কেলভিন 10 বছরের জন্য বাংকার বন্ধ করার কথা ভাবে। অ্যাডাম বলে আমার 2 মাসের সময় চাই, আর সে এভাকে নিয়ে 2 মাসের জন্য বাংকার থেকে বেরিয়ে যায় এবং তার বাবা 2 মাসের জন্য বাংকার বন্ধ করে দেয়। বাইরে অ্যাডাম তার বাবার কেনা IBM এর শেয়ার বিক্রি করে দেয় এবং নিজেদের জন্য শহরের বাইরে একটা বাড়ি বানায়, যেটা তাদের 1960 সালের বাড়ির মতোই ছিল। এরপর সে তার বাবা মাকে সেখানে নিয়ে আসে। তখন সে তার বাবাকে বলে 1962 সালে কখনোই পারমাণবিক যুদ্ধ হয়নি এবং তাদের বাড়ির উপর একটা ফাইটার প্লেন ক্র্যাশ করেছিল তার ইঞ্জিনের সমস্যার জন্য। কিন্তু তার বাবা তার কথায় বিশ্বাস করে না এবং অবশেষে সে আবারও সেখানে বাংকার বানানোর পরিকল্পনা করতে থাকে। আর এরই সঙ্গে সিনেমার স্টোরি এখানেই শেষ হয়। আশা করি সকলের ভালো লেগেছে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।